সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য প্রণালী হচ্ছে মালাক্কা প্রণালী। এই প্রণালী দিয়ে চীনের মতো অর্থনৈতিক পরাশক্তির বাণিজ্যের বেশিরভাগ অংশ পরিচালিত হয়। মালাক্কা প্রণালী দিয়ে চীনের বেশিরভাগ জ্বালানি, বিভিন্ন রকমের শিল্পের কাঁচামাল এবং ট্রিলিয়ন ডলারের বাণিজ্য পরিচালিত হয়। কিন্তু এই মালাক্কা প্রণালীর একেবারে মুখেই ভারত বানাচ্ছে বিমানবন্দর, গড়ে তুলছে সমুদ্র বন্দর, আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট বন্দর এবং আরও অনেক কিছু। প্রশ্ন হচ্ছে, এমনিতেই ভারত এবং চীনের মধ্যে নানা রকমের সমীকরণ, নানা রকমের দ্বন্দ্ব। মালাক্কা প্রণালীর মুখে ভারতের এই যে সামরিক অবস্থান, এগুলো কি চীনকে আটকে দেওয়ার কৌশল কিনা, নাকি আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান তাদের সাথে মিলে যে কোয়াড করেছে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে ভারত? যদি কখনো যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে চীন কি আটকে যাবে? চীনের বাণিজ্য এবং অর্থনীতি কি মারাত্মক রকমের ঝুঁকির মুখে পড়বে? সুপ্রিয় দর্শক, আজকে এই সমস্ত বিষয় নিয়ে, অর্থাৎ মালাক্কা প্রণালীর আদ্যপান্ত নিয়ে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং টক উইথ সিরাজ ইনসাইটের সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা আলোচনা করি। মালাক্কা প্রণালী, এই প্রণালীটা কোথায় অবস্থিত সেটা মনে হয় আপনাদের সবারই জানা। সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই সীমান্তে, এই জায়গায় আপনারা সবাই জানেন। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, এগুলো প্রকৃতপক্ষে সাগরের বুকে ভাসছে। চারিপাশে সাগর, মাঝখানে ছোট 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 ছেঁড়া ছেঁড়া দ্বীপ, এগুলো নিয়ে এই সমস্ত দেশ। এই মালয়েশিয়া থেকে চীনকে দক্ষিণ চীন সাগর পার হয়ে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার ভেতর দিয়ে যে প্রণালীটি বয়ে গেছে, এই প্রণালীটি মূলত মালাক্কা প্রণালী। যথেষ্ট সরু পথ, হরমুজ প্রণালীর চেয়ে এই সরু পথে চীনের আমদানি রপ্তানির বেশিরভাগ এই পথ দিয়েই হয়ে থাকে। ফলে চীনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এই পথটি জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়ার অংশবিশেষ, ইন্দোনেশিয়া, সবার জন্য এই পথ গুরুত্বপূর্ণ। ফিলিপাইন। তো সেক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ পথ আপনারা তো বুঝতেই পারেন, যেখানে চীনের জিডিপি হচ্ছে 20 ট্রিলিয়নের বেশি, জাপানের সেখানে সম্ভবত 2 ট্রিলিয়ন মতো। জাপান আর চীনের আমি উদাহরণ দিয়ে বুঝালাম যে চীন কত বড় অর্থনৈতিক শক্তি। এবং এখন চীন সারা বিশ্বে যেভাবে প্রভাব বিস্তার করেছে, তার শিল্প, তার কাঁচামাল, তার সমস্ত সবকিছু নিয়ে, ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে সবকিছু, তো সেই জায়গায় চীনের নেই কি? ব্যাপারটা তো এরকম। সমস্ত পণ্য আসা যাওয়া করে প্রায় এই মালাক্কা প্রণালী দিয়ে। মালাক্কা প্রণালী থেকে সোজা পশ্চিম দিকে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা এখানেই ভারত বিমানবন্দর করেছে, আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট হাব করার চেষ্টা করছে, গভীর সমুদ্র বন্দর করছে। এবং এর আড়ালে বিভিন্ন তথ্য থেকে যা পাওয়া যাচ্ছে যে প্রকৃতপক্ষে ভারত সেখানে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে। কেন সামরিক ঘাঁটি গড়ে তুলেছে আপনারা বুঝতেই পারছেন। চীন এবং ভারতের সাথে একেবারে আজন্মের শত্রুতা, সেই জন্ম থেকেই মনে হয় যেন শত্রুতা। এই শত্রুতা আর কখনো মুছে গেল না। দুই দেশের ভেতরে শুধু সীমানাগত শত্রুতা না, এখন বাণিজ্যিক শত্রুতা, আঞ্চলিক ভূ রাজনীতির ক্ষেত্রে যে সমস্ত সমীকরণ, সেই সমস্ত সমীকরণ মিলাতে গিয়ে দুই দেশের শত্রুতা। ভারত চীনের সাথে শত্রুতা করে, ওপাশে আমেরিকার সাথে সম্পর্ক রাখে, আবার রাশিয়ার সাথে সম্পর্ক রাখে। চীনের সাথে যে সমস্ত দেশের সংকট, তার প্রত্যেকটা দেশ ভারতের বন্ধু। এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, একেবারে চারিদিকে পানি থই থই সাগর, অথই সাগর। এই সাগরের ভেতরে ছোট্ট একটা দ্বীপ আন্দামান নিকোবর, বঙ্গোপসাগর থেকে সোজা দক্ষিণ দিকে গেলে। এই আন্দামান নিকোবরে ভারত তার সামরিক ঘাঁটি গড়ে তুলছে, বিমান ঘাঁটি গড়ে তুলছে এবং নৌবাহিনীর সমুদ্র বন্দর, গভীর সমুদ্র বন্দরের আড়ালে তার অনেক ফ্যাসিলিটি গড়ে তুলছে, যেটা বিমান বাহিনী, সামরিক বাহিনী, নৌবাহিনী সবাই ব্যবহার করতে পারবে। এই যে মালাক্কা প্রণালীর কাছেই ভারত এই বিভিন্ন ধরনের অবস্থান গড়ে তুলছে, এগুলো কিন্তু চীনের জন্য মারাত্মক রকমের সংকটের কারণ। এর কারণটা কি? মালাক্কা প্রণালী পার হয়ে চীনকে
তার সমস্ত জাহাজ নিয়ে আসতে হয় মধ্যপ্রাচ্যের দিকে বা ইউরোপ আমেরিকার দিকে, এবং এই সমস্ত জায়গা থেকে সমস্ত জাহাজ নিয়ে এই মালাক্কা প্রণালী দিয়েই যেতে হয়। যদি কখনো যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় কিংবা আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, জাপান এদের যে জোট, এদের যে ঐক্য, এই জোটের আওতায় যদি কোনো দেশের সাথে বা এই জোটের সাথে টোটালি যদি কখনো সংঘর্ষ সংঘাত হয়, তাহলে ভারতের অর্থনীতি তাৎক্ষণিকভাবে হুমকির মুখে পড়বে। কেন হুমকির মুখে পড়বে? এই মালাক্কা প্রণালী দিয়ে বছরে প্রায় 1 লাখ জাহাজ চলাচল করে। আপনি কল্পনা করেন, যেখানে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 100+ জাহাজ চলাচল করে, তাহলে মাসে 3000+ জাহাজ চলাচল করে, তাহলে বছরে 3×12 = 36,000+, মানে 40,000 জাহাজ চলাচল করে ধরুন। আর সেই জায়গায় মালাক্কা প্রণালী দিয়ে জাহাজ চলাচল করে 1 লাখের বেশি বছরে। অর্থাৎ হরমুজের যে বাণিজ্য হয় তার চেয়ে প্রায় 3 গুণ বাণিজ্য এই মালাক্কা প্রণালী দিয়ে সম্পন্ন হয়। এটা শুধুমাত্র চীনের না, আগেই বলেছি, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া যাই বলেন, তারপরে আপনার ফিলিপাইন, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ারও অংশবিশেষ, এই সমস্ত সব দেশের বাণিজ্য এই মালাক্কা প্রণালী দিয়ে সম্পন্ন হয়। এখানে সবচেয়ে বড় সংকট হচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া, এই সমস্ত দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো, কিন্তু চীনের সাথে ভারতের সম্পর্ক ভালো না। এবং চীন এশিয়ায় কিন্তু তার একটা অবস্থান তৈরি করেছে। পাকিস্তানের উপকূলে চীনের গোয়াদার বন্দর, করাচি বন্দরে চীনের অবস্থান আছে। পাকিস্তান মানেই সেখানে চীনের অবস্থান থাকতে পারে। আবার শ্রীলঙ্কায় হাম্বানটোটা যে সমুদ্র বন্দর, এটা কিন্তু চীন করে দিয়েছে চীনের নিয়ন্ত্রণে। মালয়েশিয়ায় চীনের নিয়ন্ত্রণ এখন ভীষণভাবে বেড়েছে, প্রভাব বেড়েছে। এই যে এখন যে সরকার আছে, তার আগে যে সরকার ছিল তাদের সাথে ভারতের সম্পর্ক ছিল। এখন নতুন যে সরকার এসেছে, যে প্রেসিডেন্ট হয়েছেন, তিনি কিন্তু ক্ষমতা এসে ভারতের সেনাবাহিনীকে বের করে দিয়েছে মালদ্বীপ থেকে। মালদ্বীপের এই প্রেসিডেন্ট, তিনি কিন্তু চরমভাবে ভারত বিরোধী। সেখানে চীনের প্রভাব বেড়েছে। এপাশে নেপালে চীনের প্রভাব আছে, এপাশে থাইল্যান্ডে তার ভালো সম্পর্ক, মিয়ানমারের সাথে ভালো সম্পর্ক, বাংলাদেশের সাথে সম্পর্ক করতে যাচ্ছে। মিয়ানমারের ভেতর দিয়ে করিডোর নিতে চায় চীন, বাংলাদেশ দিতেও পারে, এবং দুই দেশেরই স্বার্থ আছে এখানে। তো এইরকমভাবেই ভারতের আশপাশে যত প্রতিবেশী দেশ, সমস্ত প্রতিবেশী দেশের সাথে চীনের সম্পর্ক উন্নত করেছে, চীনের সম্পর্ক ভালো। এইরকম একটা প্রেক্ষাপটে ভারত যদি তার চীনের বাণিজ্যের মূল যে কেন্দ্রবিন্দু, যে প্রণালী যেখান দিয়ে তার বাণিজ্যের প্রায় পুরোটাই সম্পন্ন হয়, সেই প্রণালীতে যদি ভারত অবস্থান নিতে পারে, তাহলে চীনের জন্য সত্যি সত্যি অনেক বড় ঝুঁকি তৈরি করে। কী রকমের ঝুঁকি তৈরি করে আমি যদি একটু বলি। ভারত মহাসাগরে চীন তার নৌবাহিনীর উপস্থিতি, অল টাইম উপস্থিতি কনফার্ম করতে চায়, সে কারণে সেখানে জাহাজ পাঠাচ্ছে। এরপরে পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমারের সাথে বন্দর কেন্দ্রিক যে সহযোগিতা, এগুলো বাড়াচ্ছে। আমি একটু আগেই বলেছি, বাংলাদেশের সাথেও সেটা বাড়ানোর চেষ্টা করছে। এই যে ভারত মহাসাগরে চীন জাহাজ মোতায়েন করছে, নৌবাহিনী পাঠাচ্ছে এবং এই সমস্ত দেশের সাথে সহযোগিতা বাড়াচ্ছে, এই সমস্ত বিষয়ে ভারত নজরদারি করতে চায়। ভারত যেহেতু চীনের ভীষণ বড় প্রতিদ্বন্দ্বী, সেক্ষেত্রে নজরদারি করতে চায়। মালাক্কা প্রণালীতে ভারত যদি তার সামরিক অবস্থান গড়ে তুলতে পারে, তাহলে চীনের জন্য বাণিজ্যিক ঝুঁকি যেমন তৈরি হয়, তেমনি তার সামরিক ঝুঁকি তৈরি হয়। এছাড়া যদি কখনো চীনের সাথে তাইওয়ানকে ঘিরে যুদ্ধ সংঘটিত হয়, অথবা ভারত এবং চীন যুদ্ধ শুরু হয়, অথবা ভারত এবং চীনের নৌবাহিনীর ভেতরে যদি বড় কোনো উত্তেজনা তৈরি হয়, তাহলে ভারত যেহেতু একেবারে মালাক্কা প্রণালীর কাছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তার সামরিক অবস্থান গড়ে তুলছে, সেক্ষেত্রে ভারত কিন্তু এই মালাক্কা প্রণালীর উপরে চাপ সৃষ্টি করতে পারবে, এমনকি চাইলে বড় ধরনের সংঘর্ষ এমনকি বন্ধ করে দেওয়ার চেষ্টাও করতে পারে। এবং এখানে কিন্তু আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান এদের প্রত্যেকের সহযোগিতা পাবে ভারত। তাহলে চীনের জন্য বড় রকমের একটা ঝঞ্ঝাট, বড় রকমের একটা অস্বস্তির কারণ এই মালাক্কা প্রণালী। যদি মালাক্কা প্রণালী কখনো এরকম চাপ সৃষ্টি করে বন্ধ করে দেয় ভারত বা তার জোটের মিত্ররা, তাহলে চীনের জন্য কি কি সংকট তৈরি হতে পারে? একেবারে সহজেই তার জ্বালানি তেলের আনা নেওয়ার যে ব্যাপারটা, জ্বালানি তেল যে আমদানির ব্যাপারটা,
এটা থমকে যেতে পারে, বন্ধ হতে পারে বা বাধাগ্রস্ত হতে পারে। এটা হওয়ার সাথে সাথেই চীনের বাজারে তেলের দাম বাড়বে, শিল্পের উৎপাদন ব্যাহত হবে। এরপরে তেলের দাম বাড়া মানেই চীনের অর্থনীতি অস্থিতিশীল হয়ে উঠবে এবং সামরিক যে সমস্ত সরবরাহ, এই সামরিক সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে। তাছাড়া আন্দামান নিকোবরে ভারত যখনই সামরিক ঘাঁটি করছে বা বিমানবন্দর করছে, সামরিক বাহিনীর উপস্থিতি নিশ্চিত করছে, তখন মালাক্কা প্রণালী দিয়ে যখন চীন যাতায়াত করবে, তার সামরিক বাহিনীকে পাঠাবে, নৌবাহিনীর জাহাজ পাঠাবে বা সাবমেরিন, যাই কিছু, সব কিন্তু ভারত নজরদারি করতে পারবে। তার মানে ভারতের চোখের সামনে দিয়ে চীনকে চলাচল করতে হবে। চীনের সিক্রেসি, গোপনীয়তা বলতে আর কিছু থাকবে না। এটা চীনের জন্য ভারী বড় সমস্যা। মালাক্কা প্রণালীর কাছে ভারতের এই অবস্থান ভারতকে কি লাভ দেবে? প্রথমত, চীনের মতো একটা শত্রু দেশের উপরে একেবারে টোটাল একটা নজরদারির ব্যবস্থা হচ্ছে এই মালাক্কা প্রণালীর কাছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তার অবস্থানের কারণে। চীনের সামরিক বাহিনী, নৌবাহিনী সব ধরনের জাহাজ চলাচলের উপর নজরদারি করতে পারবে। পাশাপাশি ভারত ট্রান্সশিপমেন্টের একটা হাব হিসেবে এখানে নিজেকে তৈরি করবে, নিজেকে প্রেজেন্ট করবে। এবং যেহেতু জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা তাদের সাথে তার মিত্রতা আছে এবং দক্ষিণ কোরিয়ার সাথে, অতএব তারা এই কেন্দ্রকে অনেকে ব্যবহার করবে। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে ভারত তার অবস্থান গড়ে তুলছে মালাক্কা প্রণালীর কাছে, এই অবস্থানের কারণে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সাথে ভারতের বাণিজ্য বাড়তে পারে। এই জায়গায় একটা প্রশ্ন অবধারিতভাবে আসে, ভারত যে সমস্ত কাজ করছে তাতে কি আমেরিকার সমর্থন আছে কিনা? একদম অবধারিতভাবে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে আমেরিকা এতে শতভাগ সমর্থন দেবে। কারণ এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ায় অনেক কিছুর ব্যাপারে ভারতকে মোটামুটি এক ধরনের অলিখিত কর্তৃত্ব দিয়ে রাখে আমেরিকা। তার মূল কারণ চীনকে ভারত ঠেকাবে, অর্থাৎ আমেরিকার শত্রু চীন, ভারতের শত্রু চীন। এই চীনকে মোকাবেলার জন্য আমেরিকা এখানে ভারতকে নিযুক্ত করে দিল এবং টোটাল দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার অনেকগুলো দেশের উপরে ভারতের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এক ধরনের তার জমিদারি দিয়ে দিল আমেরিকা। এই জায়গা থেকে আসলে বেরিয়ে আসতে চায় চীন এবং এ অঞ্চলের অনেকগুলো দেশ। সেই জন্য হয়তোবা অদূর ভবিষ্যতে যেমন ভারত, আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান এরা মিলে একটা জোট করছে, তেমনি চীনের সাথেও কোনো কোনো দেশ মিলে এই ধরনের জোট যদি করে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। রাশিয়া কিন্তু খুব সম্প্রতি সেই ইঙ্গিত দিয়ে গেছে, দক্ষিণ চীন সাগর এবং প্রশান্ত মহাসাগরে চীনের সাথে যৌথ মহড়া চালিয়ে। এছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশের সাথে যদি সম্পর্ক হয়, তাহলে এই সমস্ত দেশও যে আস্তে আস্তে চীনের সাথে অন্য রকমের সম্পর্ক গড়ে তুলবে না তার নিশ্চয়তা কিন্তু দেওয়া যাচ্ছে না, বরং সম্ভাবনা যথেষ্ট বেশি। তো দর্শক, আলোচনা শেষ করব। আলোচনা শেষের আগে একটা কথাই বলি, মালাক্কা প্রণালী হচ্ছে চীনের অর্থনীতির লাইফলাইন। মালাক্কা আছে, তবে চীনের অর্থনীতি স্বাভাবিক আছে। মালাক্কায় যখনই অস্বস্তি হবে তখন চীনের পুরো অর্থনীতির দেহ বিকল হতে পারে, মারাত্মকভাবে আহত হতে পারে, পঙ্গু হতে পারে, আবার আংশিক ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ মালাক্কা প্রণালী কেমন আছে তার উপরে ডিপেন্ড করছে এখনও চীনের বাণিজ্য, চীনের অর্থনীতি, সামগ্রিকভাবে চীনের অর্থনৈতিক এবং আঞ্চলিক ভূ রাজনীতির নিরাপত্তা। ফলে এই মালাক্কা প্রণালীর নিরাপত্তা কিভাবে চীন নিশ্চিত করতে পারে সেটা কিন্তু চীনের জন্য সত্যিই চিন্তার বিষয়, মাথা ব্যথার কারণ। এখনো পর্যন্ত এই জায়গায় ভারত যখন এই মালাক্কা প্রণালীর কাছেই, মুখেই তার একটা অবস্থান তৈরি করে, তখন সেই অস্বস্তি, সেই দুশ্চিন্তা, সেই মাথা ব্যথা সবকিছু বাড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে চীন আসলে কিভাবে ভারতকে মোকাবেলা করবে, চীন আসলে কিভাবে এই মালাক্কা প্রণালীকে নিজের আওতায়, নিজের স্বস্তির ভেতরে ধরে রাখবে, সেটা বড় প্রশ্ন। আগামী দিনে এই মালাক্কাকে কেন্দ্র করে ভারত এবং চীনের সাথে, অথবা চীনের সাথে ভারত, আমেরিকা,
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, এই যে জোট, তাদের কোনো সংঘাত সংঘর্ষ হয় কিনা সেটাও দেখার ব্যাপার। এবং একথা বলতে কোনো রকমের দ্বিধা নেই, যদি মালাক্কা প্রণালীর আশপাশে বড় রকমের সংঘাত সংঘর্ষ হয় তাহলে অবধারিতভাবে চীনের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়বে। এ পরিস্থিতিতে চীন কিভাবে এগুলো মোকাবেলা করে সেটা এখন আমাদের দেখার বিষয়। আমরা দেখতে থাকি আর চীন কি করে তারা তাদের মতো পরিকল্পনা করুক। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা কি ভাবছেন এই মালাক্কা প্রণালী, চীনের এই যে অর্থনীতির লাইফ লাইন, সেই মালাক্কা প্রণালী ভারতের কারণে এখন ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। সেক্ষেত্রে চীন কি করতে পারে, চীন কি ধরনের ভূমিকা রাখতে পারে, এবং মালাক্কা প্রণালীর একটা বড় বিকল্প চীনের সামনে বঙ্গোপসাগরে নতুন করে বন্দর ডেভেলপ করা এবং এই বন্দর দিয়ে মিয়ানমার হয়ে চীনে পণ্য পৌঁছানো। সেক্ষেত্রে বাংলাদেশের সম্পৃক্ততার একটা ব্যাপার আছে, কিন্তু সেক্ষেত্রে চীন তো এটা করতে চায়, বাংলাদেশের জন্য কি সেটা লাভজনক হবে? আপনাদের কি মতামত? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে টক উইথ সিরাজ ইনসাইটের সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।